বিউটি, সৌন্দর্য, এটা একটা এমনই জিনিস যেটা দিয়ে মানুষ অন্য মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। এটা একদিক দিয়ে দেখতে গেলে এটা একটা বরদানের মতোই, আবার অন্য দিক দিয়ে যদি দেখেন তাহলে এটা অভিশাপের থেকেও কম কিছু না। কারণ আজকে যে কেসটার ব্যাপারে কথা বলবো সেটা একটা 28 বছর বয়সের মহিলা স্কুল টিচারের। তাকে কেউ খুন করে তার চেহারা খুব খারাপভাবে নষ্ট করে দিয়েছে, আর তারপর মাটিতে তাকে পুঁতে দিয়েছিল। কেন? তার সৌন্দর্যই তার জীবনে অভিশাপ হয়ে এসেছিল। আর কে তার এই অবস্থা করলো চলুন জানা যাক। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। ঘটনাটা শুরু হয় কর্ণাটকের মেলোকুটি নামে একটা জায়গার ছোট্ট গ্রামে, যে গ্রামের নাম মানিকেনাহাল্লি। সেখানে 28 বছরের দীপিকা গৌড়া তার হাজবেন্ড লোকেশ আর তার একটা 8 বছরের ছেলের সাথে থাকতো। দীপিকা কর্ণাটকের মান্ডিয়া নামে একটা জায়গার প্রাইভেট স্কুলে অ্যাজ আ গেস্ট টিচার কাজ করত, আর তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে রিলসও বানাতো। তাকে দেখতে খুবই সুন্দর ছিল, একদম ফিল্মের হিরোইনের মতো, আর সেই কারণেই ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি তার ফলোয়ার বাড়ছিল। মানিককেনাহাল্লি একটা ছোট্ট গ্রাম ছিল, আর সেই কারণে সেখানে কোনো বাস স্ট্যান্ড ছিল না। দীপিকাকে স্কুটিতে করে মেলোকুটি যেতে হতো, আর সেখান থেকে KSRTC বাস ধরে মান্ডিয়া পর্যন্ত যেতে হতো। সে প্রতিদিন তার ডিউটি যাওয়ার জন্য সকাল 7:30টার সময় ঘর থেকে বেরিয়ে যেত, আর সন্ধ্যাবেলা ঠিক 6টা নাগাদ সে ঘরে চলে আসতো। আর মাঝখানে স্কুলে যখন লাঞ্চ ব্রেক হতো সে তার হাজবেন্ডকে ফোন করে সব আপডেট দিত। তো এইভাবে সবকিছু ঠিকঠাকই চলছিল। 20 জানুয়ারি 2024 সেদিন দীপিকা ঘর থেকে তার কাজের জন্য তো বেরোয়, কিন্তু কোনোদিন আর ফিরে আসেনি। সে সকালবেলা 7:30টার সময় অ্যাজ ইউজুয়াল কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু যখন সন্ধ্যে 8টা বেজে যাচ্ছে তখনও দীপিকার কোনো খোঁজ ছিল না। দীপিকার হাজবেন্ডের খুবই টেনশন হচ্ছিল, তাই সে দীপিকাকে বারবার ফোন করছিল, কিন্তু ফোনে শুধু একটাই কথা শোনা যাচ্ছিল, The number you are trying to call is currently not reachable. Please try again later. তাই সে দীপিকার কাজের জায়গার একটা বন্ধুকে ফোন করে, আর সে বলে যে দীপিকা তো 12টার সময় বেরিয়ে গেছে এখান থেকে। ধীরে ধীরে রাত 10টা বেজে যায়, কিন্তু দীপিকার কোনো খোঁজ ছিল না। তাই দীপিকার হাজবেন্ড আর ওয়েট না করেই মেলোকুটির পুলিশ স্টেশনে গিয়ে মিসিং রিপোর্ট লেখায় দীপিকার নামে। কেসটা ছিল খুবই সিরিয়াস, কারণ কোনো মেয়ে যখন মিসিং হয় তার সঙ্গে খারাপ কিছু হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আর এই কারণেই পুলিশ ইমিডিয়েটলি সেই কেসটার উপর তদন্ত করতে শুরু করে দেয়। আর কমপ্লেন ফাইল করার পর 24 ঘন্টার মধ্যেই পুলিশ নারিসমাসামি হিলসের কাছে দীপিকার স্কুটিটা খুঁজে পায়। তারপর পুরো দিন কেটে যায়, কিন্তু পুলিশের থেকে কোনো আপডেট আসে না। আর এই কারণেই লোকেশের খুবই চিন্তা হচ্ছিল। তাই লোকেশ আর ঘরে না বসে থেকে গ্রামের লোকেদেরকে নিয়েই দীপিকাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। প্রথমে তারা সেখানেই খোঁজাখুঁজি শুরু করে যেখানে দীপিকার স্কুটিটা পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে সেরকম কিছু ছিলই না। কিন্তু সেই গ্রামের লোকেদের মধ্যেই একটা লোক পাহাড়ের মধ্যে খুবই একটা অদ্ভুত জিনিস নোটিস করে। সে দেখে যে একটা জায়গায় অনেক পাখি একসঙ্গে উঠছে, আর এটা কোনো নর্মাল ব্যাপার না, কারণ যেখানে কোনো মৃত দেহ থাকে সেখানেই পাখি একসঙ্গে এমন ভাবে ওড়ে। তাই সবাই মিলে সেই জায়গায় গিয়ে পৌঁছায়। ওখানে মাটিটা খুবই উস্কো খুস্কো নরম ছিল, দেখে মনে হচ্ছিল যেন রিসেন্টলি কেউ সেখানে মাটি খুলে আবার বন্ধ করেছে। তাই গ্রামের লোক সবাই মিলে সেই মাটিটাকে খুলতে শুরু করে, আর কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসে একটা মহিলার লাশ। কিন্তু সেই মহিলার মুখটা বোঝার কোনো উপায় ছিল না, কারণ খুনি খুন করার পর তার মুখটাকে পুরো থেঁতো করে দিয়েছিল। আর সেই সব জিনিস দেখেই লোকের সেখানে কাঁদতে শুরু করে দেয়, কারণ মহিলাটার পরনে যে শাড়িটা ছিল সেটাই দীপিকা লাস্ট দিন পরে বেরিয়েছিল। আর সেখানে থাকা সব মানুষ পুলিশকে ইনফর্ম করে সঙ্গে সঙ্গে, আর পুলিশ এসে সেখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। প্রথমে পুলিশ আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর সেখান থেকে পুলিশ জানতে পারে যে 15 দিন আগে লোকেশ আর দীপিকার মধ্যে খুব বড় ঝামেলা হয়েছিল, আর সেই ঝগড়ার আওয়াজ পুরো গ্রামই শুনেছিল। আর তাছাড়াও লাশটা প্রথমে আইডেন্টিফাই করে লোকেশই। আর এই সব কারণ দেখে লোকেশকেই পুলিশ সন্দেহ করতে শুরু করে, আর তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে ডাকে। পুলিশ লোকেশকে জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল সেটা কেন হয়েছিল। তাই লোকেশ বলতে শুরু করে যে দীপিকা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ছিল, মানে সে ইনস্টাগ্রামে রিলস বানাতো, আর তার অনেক ফলোয়ারও ছিল। আর তার মধ্যেই একটা ফলোয়ার যার নাম নীতিশ, যার বয়স 21 বছর, আর সে তাদেরই গ্রামের একটা ছেলে। আর সে দীপিকাকে রিলস আর ফটোশুট করার জন্য খুবই হেল্প করতো, আর সেই কারণেই সে দীপিকার সঙ্গে দেখা করতো, কথা বলতো, এমনকি তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে টেক্সট হতো রেগুলারলি। আর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে তারা দুজনের বাড়ি যেতে শুরু করে। নীতিশ দীপিকাকে দিদি বলতো, আর সেই কারণেই লোকেশের কোনো প্রবলেম ছিল না সেই ব্যাপারে। কিন্তু গ্রামের লোক নীতিশ আর দীপিকাকে দেখে খুব খারাপ খারাপ মন্তব্য করত, আর এই কথাটা লোকেশও ধীরে ধীরে জানতে পেরে যায়। আর সেই জন্যই দীপিকা আর লোকেশের মধ্যে একদিন ঝগড়া হয়। লোকেশ দীপিকাকে বলে তুমি আর নীতিশের সঙ্গে কথা বলবে না, তার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। আর দীপিকাও তার হাজবেন্ডের কথা শুনে তাকে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়। পুলিশ যখন দীপিকার কল ডিটেলস বের করে তখন দেখে যে দীপিকার সঙ্গে নীতিশেরই লাস্ট কলটা হয়েছিল। তাই এবার পুলিশের সন্দেহ হয় নীতিশের ওপর, আর পুলিশ নীতিশকে কল লাগায়, কিন্তু নীতিশের ফোন সুইচ অফ আসছিল।
আসছিল। তাই পুলিশ নীতিশের বাড়ি পৌঁছে যায় আর গিয়ে দেখে সেখানে নীতিশ নেই। আশপাশের লোকের থেকে ইনফরমেশন নিয়ে পুলিশ জানতে পারে যে 20 জানুয়ারি মানে ঘটনার দিন থেকেই নীতিশ ঘর থেকে গায়েব। এবার পুলিশের সন্দেহ আরো স্ট্রং হয়ে যায় আর অন্যদিকে পুলিশের টেকনিক্যাল টিম নীতিশকে ট্র্যাক করতে শুরু করে। আর ঠিক দুদিন পর কর্ণাটকার হসপিটাল নামে একটা জায়গায় নীতিশের ফোনটা সুইচ অন হয়ে যায় আর সঙ্গে সঙ্গে হসপিটাল পুলিশ নীতিশকে ধরে আর জিজ্ঞাসাবাদ শুরু করে। আর জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ যেটা জানতে পারে নীতিশের থেকে সেটা শুনে পুলিশও অবাক হয়ে যায়। নীতিশ বলে যে সে দীপিকাকে খুব ভালোবাসতো, যেহেতু দীপিকা বিবাহিত ছিল তাই দীপিকাকে সে দিদি বলতো, কিন্তু সে ভেতরে ভেতরে দীপিকাকে খুব ভালোবাসতো। যেদিন দীপিকা আর লোকেশের মধ্যে নীতিশকে নিয়ে ঝামেলা হয় আর সেদিন থেকেই দীপিকা নীতিশকে পুরোপুরি অ্যাভয়েড করতে শুরু করে দেয়। আর সেই কারণেই নীতিশ খুব ঘাবড়ে যায় আর খুব ভয় পেয়ে যায় যে কি করবে সে কিছু বুঝতে পারে না। 20 জানুয়ারি 2024 এই দিন ছিল নীতিশের বার্থডে আর বার্থডে সেলিব্রেট করার বাহানাতে নীতিশ দীপিকাকে কল করে। দীপিকা নীতিশকে নর্মাল কলে ব্লক করেনি তাই তার কল লেগে যায় আর সে দীপিকাকে লাস্ট বারের মতো দেখা করার জন্য বলে। দীপিকা তাকে স্ট্রেট ফরওয়ার্ড বারণ করে দেয় কিন্তু সে জেদ ধরে বসে থাকে। সে বারবার বলে যে আমার আজকে বার্থডে, আজকেই লাস্ট, আর কোনোদিনও তারপর দেখা করবো না। তাই দীপিকাও একটা টাইমের পর রাজি হয়ে যায় আর দীপিকা নীতিশের সঙ্গে দেখা করার জন্য স্কুল থেকে বেরিয়ে যোগ নারসিমা স্বামী হিলসের কাছে চলে যায়। ওখানে পৌঁছানোর পর প্রথমে তারা বার্থডে সেলিব্রেট করে আর কথা বলতে বলতে নীতিশ দীপিকাকে প্রপোজ করে দেয়। এই কথাটা শুনে দীপিকা পুরো অবাক হয়ে যায় কারণ দীপিকা তাকে একজন ভাইয়ের মতো দেখতো। তাই সে রাগেতে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু নীতিশ তাকে ধরে রেখে দেয় আর দীপিকারই শাড়ির আঁচল দিয়ে তার গলাটাকে টিপে ধরে আর সেখানেই দীপিকা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জানলে অবাক হবেন দীপিকাকে মারার আগেই নীতিশ গাড্ডা খুলে রেখেছিল। মানে নীতিশ এসব হিট অফ দ্য মুভমেন্টে এসে করেনি, নীতিশ এগুলো আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। যদি দীপিকা তার প্রপোজ অ্যাকসেপ্ট করে তাহলে ওকে, আর যদি না করে তাহলে। তারপর দীপিকাকে মারার পর নীতিশ সেই গাড্ডাতে ফেলে মাটিটা বন্ধ করে দেয় আর সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বাকি নীতিশকে পুলিশ ধরার পর এখনো পর্যন্ত কি হয়েছে তার কোনো আপডেট নেই। যদি পরে কোনো আপডেট আসে তাহলে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো। বুঝতে পারছেন সমাজ কোন দিকে যাচ্ছে? একটা 21 বছর বয়সের ছেলের মনে এত কিছু থাকতে পারে, ভাবুন একবার। লাস্টে যারা আমার সাবস্ক্রাইবার, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিওকে ইউটিউব মনিটাইজ করে না। সব ভিডিও ইয়েলো ডলার হয়ে যায়, মানে কোনো রকম আর্নিংই হয় না এই চ্যানেল থেকে। তাও আমি বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য এই ভিডিও। এবার আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে ভিউজ একটু বেশি আসবে আর এলে আমার কাছে স্পন্সরশিপ আসতে পারে, তাহলে আমি এইভাবে চালিয়ে যেতে পারবো আর কি। কারণ যতই প্যাশন হোক না কেন, সাস্টেন করার জন্য পয়সাটা খুবই ইম্পর্টেন্ট। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টেক কেয়ার ইয়োর সেলফ, বাই।